হয়ে নেপাল ভুটানে ট্রানজিট চায় বাংলাদেশ। মোদির সফর, প্রত্যাশা বাড়ে তিস্তা পাড়ের মানুষের। বাংলাদেশ ভুটান রেল যোগাযোগের সম্ভাবনা। এবং স্বাস্থ্যবিধির শিথিলতার কারণে আরও শক্তিশালী করোনা ভাইরাস। দেখছেন এটিএন নিউজ আওয়ারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। VSL Angle Channel HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে বিস্তারিত। নরেন্দ্র মোদীর ঢাকা সফরে ভারতের ভেতর দিয়ে নেপাল ভুটান পর্যন্ত ট্রানজিট চাইবে বাংলাদেশ। 2 দিনের এই সফরে অন্তত 5টি সমঝোতা স্মারক সই হবে। উদ্বোধন হবে বেশ কিছু প্রকল্প। তবে অভিন্ন নদীগুলোর পানি বণ্টন নিয়ে কোনো চুক্তি হচ্ছে না। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দিন ঢাকা আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল 11টায় বিশেষ বিমানে করে ঢাকায় পৌঁছবেন তিনি। সফরের শুরুতেই নরেন্দ্র মোদী যাবেন সাভারে জাতীয় স্মৃতিসৌধে এবং ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে। বিকেলে প্যারেড গ্রাউন্ডে মুজিব শতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর সমাপনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে ভাষণ দেবেন নরেন্দ্র মোদী। রাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ভারতের যৌথ আয়োজনে বঙ্গবন্ধু বাপু মিউজিয়ামের উদ্বোধন করবেন দুই দেশের প্রধানমন্ত্রী। পরদিন সকালে হেলিকপ্টারে করে সাতক্ষীরার শ্যামনগরে যাবেন ভারতীয় প্রধানমন্ত্রী। সেখানে পরিদর্শন করবেন যশোরেশ্বরী মন্দির। সাতক্ষীরা থেকে মোদী যাবেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। সেখানে তাঁকে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে স্মৃতি কমপ্লেক্সে একটি বৃক্ষরোপণ করবেন ভারতীয় প্রধানমন্ত্রী। টুঙ্গিপাড়া থেকে কাশিয়ানীর ওরাকান্দিতে মতুয়া মন্দির পরিদর্শনে যাবেন নরেন্দ্র মোদী। গোপালগঞ্জ থেকে দুপুরেই ঢাকায় ফিরবেন তিনি। বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকে বসবেন শেখ হাসিনা, নরেন্দ্র মোদী। দুই প্রধানমন্ত্রীর একান্ত বৈঠকে বাংলাদেশের দাবি থাকবে তিস্তা সহ অভিন্ন নদীগুলোর পানি বণ্টন যেন দ্রুত হয়। আমরা 6টা নদী নিয়ে, বড় বড় নদী নিয়ে আলোচনা করছি। সেক্রেটারি লেভেলের মিটিং হয়েছে, তারা এখনো ফাইনাল করতে পারেন নাই, বাট ইট ইজ স্টিল ওয়ার্কিং ইন প্রসেস। দেশ হিসাবে আমরা দুই দেশই ঐক্যমত যে এই তিস্তার এগ্রিমেন্ট হবে। আমরা তাদের প্রেসারে রেখেছি। নেপাল ও ভুটানে মাল পরিবহন এবং সরাসরি যাতায়াতের জন্য ভারতের ভেতরে ট্রানজিট চাইবে বাংলাদেশ। চিলাহাটি হলদিবাড়ি রুট দিয়ে খুব দ্রুত ভুটান পর্যন্ত রেল যোগাযোগের প্রস্তাব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিলাহাটি টু ভুটান এই অংশ, কিছু অংশ আছে ইন্ডিয়ান, তো ওটা ইন্ডিয়ার সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উত্থাপন করবে। প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠকের পর ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক বৈঠক হবে। সেখানেও নেতৃত্ব দেবেন দুই প্রধানমন্ত্রী। এর পরপরই দুই দেশের মধ্যে সমুদ্রে মাছ ধরা, পরিবেশগত ও শিক্ষা সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে 5টি সমঝোতা স্মারক সই হবে। এক্সাক্ট নাম্বার বলা যাবে না, বাট অনেকগুলো সমঝোতা স্মারক আপনার চূড়ান্ত হয়েছে। দুই প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধের অস্থায়ী সরকারের স্মৃতি বিজড়িত মুজিবনগর নদিয়ার মধ্যকার স্বাধীনতা সড়ক। আনুষ্ঠানিকভাবে চালু হবে ঢাকা শিলিগুড়ি যাত্রীবাহী রেল। পশ্চিমবঙ্গে নির্বাচন চলায় ট্রেনটি শুধু বাংলাদেশ অংশে ট্রায়াল দেবে। রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাৎ শেষে 27 মার্চ রাতেই ঢাকা ছাড়বেন ভারতীয় প্রধানমন্ত্রী। পুরো সফরে নরেন্দ্র মোদী সহ ভারতীয় ডেলিগেটরা পড়বেন বঙ্গবন্ধুর ঐতিহ্যবাহী মুজিব কোড। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার বাংলাদেশ সফর ঘিরে আবারও আশায় বুক বাঁধছেন তিস্তাপাড়ের মানুষ। বিশেষজ্ঞরাও বলছেন তিস্তা সহ অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিসাব পেলে বাঁচবে উত্তর জনপদের মানুষ। রংপুর প্রতিনিধি মাহবুবুল ইসলামের তথ্য ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। তিস্তা এখন ধুধু বালুচর। চরে কিছু রবি শস্য হলেও নদীতে পানি না থাকায় তাও শুকিয়ে যায়। আবার ভরা বর্ষায় ভারত থেকে ছেড়ে দেয়া অতিরিক্ত পানিতে ভেসে যায় বসতবাড়ি।
বাংলাদেশ সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরের জনপদের মানুষের প্রত্যাশা, বন্ধুপ্রতিম রাষ্ট্রের দুই প্রধানমন্ত্রীর আলোচনায় তিস্তা চুক্তির সুরাহা হোক। মরুকরণের হাত থেকে রক্ষা পাবে দেশের উত্তরাঞ্চল। যেন আমাদের সবসময় পানি থাকে, এরকম যেন এই যে দেখেন ধুধু বালিবাড়ি হয় না, এর সবসময় পানি থাকলে আমাদের আর কি আবাদ করা সুবিধা হবে। নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের মধ্যে দিয়ে আমরা প্রত্যাশা করি যে বাংলাদেশের মানুষের যে দীর্ঘদিনের যে আশা, দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে স্বাগত জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, কৃষকের অধিকার ফিরিয়ে দেওয়ার সুযোগ হিসেবে নেওয়া প্রয়োজন তাঁর সফর। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিরিখে আজকের এই সুবর্ণ জয়ন্তীতে আমরা আশা করি আমাদের তিস্তা চুক্তি দ্রুত সম্পন্ন হবে। এই তিস্তার পানি বণ্টন চুক্তি যাতে করে চূড়ান্ত হয় এবং এটি যেন বলা যায় যে যুদ্ধের সময় আমাদের বন্ধু রাষ্ট্র ভারত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে তিস্তার পানি বণ্টন চুক্তি চূড়ান্ত করেছে। তিস্তা চুক্তি এবং নদী খনন করে স্বাভাবিক পানি প্রবাহ ফিরিয়ে আনা গেলে আরও সুখী ও সম্পদশালী হবে তিস্তা নদী পারের মানুষ। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ভুটানের সঙ্গে রেল যোগাযোগের সম্ভাবনা খতিয়ে দেখা হবে। দুই প্রধানমন্ত্রী বৈঠকে এ বিষয়ে একমত হয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এই কথা জানিয়েছেন। সকাল 11টায় নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পরে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বৈঠকে আলোচিত বিষয় সম্পর্কে সাংবাদিকদের জানান। তিনি বলেন, দুই প্রধানমন্ত্রী বৈঠকে ভুটানের শিক্ষার্থীদের 5 বছর মেয়াদে ভিসা দিতে সম্মত হয়েছে বাংলাদেশ। আর বিদ্যুৎ খাতে বাংলাদেশকে সরাসরি বিনিয়োগের আমন্ত্রণ জানিয়েছে ভুটান। দেশের রাজনীতি প্রসঙ্গ। নিজেরা জনবিচ্ছিন্ন বলেই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে জনগণের সম্পৃক্ততা দেখতে পাচ্ছে না বিএনপি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকায় পাতাল রেলে নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা বিষয়ে এক সেমিনারে এসব কথা বলেন তিনি। ওই অনুষ্ঠানে নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন ওবায়দুল কাদের। সুবর্ণ জয়ন্তীর আয়োজনগুলো হচ্ছে, এগুলো আজকে মহামারী করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত সংখ্যক উপস্থিতিতে ঘটছে, কিন্তু এর ইম্প্যাক্ট পড়ছে কিন্তু সারা বাংলাদেশে। কারণ টেলিভিশনের মাধ্যমে, বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে লক্ষ কোটি মানুষ এই অনুষ্ঠানগুলো প্রতিদিনই উপভোগ করছেন। কাজেই এখানে জনসম্পৃক্ততা নেই, এ ধরনের অভিযোগ অবান্তর। এবারে করোনা প্রসঙ্গ। ইউকে ভ্যারিয়েন্ট কিংবা স্বাস্থ্যবিধির শিথিলতায় 1 বছরের মাথায় আরও শক্তিশালী রূপে করোনা ভাইরাস। হু হু করে বাড়ছে সংক্রমণ, বাড়ছে মৃত্যুও। অথচ মাস 2 আগেও হাসপাতালগুলোর চিত্র ছিল ভিন্ন। এখন হাসপাতালে সিট পাওয়াটা কঠিন হয়ে যাচ্ছে। মনুল ইসলাম মিন্টু রিপোর্ট। কুয়েতমৈত্রী, কুর্মিটোলা, মুগদা কিংবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সব হাসপাতালেই করোনা ইউনিটে রোগীর চাপ বাড়ছে। মার্চের প্রথম সপ্তাহের তুলনায় এখন রোগী বেড়েছে 2 থেকে 3 গুণ। পাল্লা দিয়ে বাড়ছে করোনা পরীক্ষার হারও। জানুয়ারি ফেব্রুয়ারিতে সংক্রমণের হার যেখানে 3% নিচে নেমে এসেছিল, মঙ্গলবার তা প্রায় 14% পৌঁছে গেছে। সত্যিকার অর্থে বর্তমানে কোভিড পরিস্থিতি আমার মনে হচ্ছে যে আশঙ্কাজনক পর্যায়ে চলে যাচ্ছে। আমরা প্রতিনিয়ত একটা শুধু বেডের জন্য টেলিফোন পাচ্ছি, আর বিভিন্ন হসপিটালে স্যাচুরেটেড, ওভার স্যাচুরেটেড। আমরা জেনেছি যে অনেক হাসপাতালে যারা টেলিফোন করেন তারা আমাদের বলেন যে তারা অন্যান্য হাসপাতালেও খোঁজ নিয়েছেন, তারা বেড শয্যা খালি পাচ্ছেন না। আক্রান্ত এবং মৃত্যুর হার ধারাবাহিকভাবে বেড়ে যাওয়ায় চিকিৎসকরা ধারণা করছেন এটা মহামারীর দ্বিতীয় ঢেউ। বাড়ছে উদ্বেগ। এবার বয়স্কদের সঙ্গে কম বয়সে আক্রান্তের হারও কম নয়। হাসপাতালে বেশিরভাগেরই অক্সিজেন সাপোর্ট প্রয়োজন হচ্ছে। কোথাও কোথাও এখনই শুরু হয়েছে আইসিইউ সংকট। ফেব্রুয়ারির শেষের দিকে আমাদের এখানে আপনার আইসিইউ বেড প্রায় 3-4টা খালি থাকতো, কিন্তু গত 1 সপ্তাহ পর্যন্ত আমাদের এখানে আইসিইউ বেড খালি তো নাই, এবং আরও রিকোয়েস্ট যেগুলো আসতেছে সেগুলোকেও আমাদেরকে ডিনাই করতে হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন ভাইরাসের আচরণ পরিবর্তন হচ্ছে প্রতিনিয়ত, তাই কোনো একটি নির্দিষ্ট কারণ বলা সম্ভব নয়।
এক্ষেত্রে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার অন্য কোনো বিকল্প নেই। অনেক মানুষ সমাবেশ হচ্ছে কক্সবাজার বিচে, দেখেন এই যে তারপরে কোনো ওই যে ইয়ে হয় না, ধর্মীয় মিটিং হয়, ওতে অনেক মানুষ জমা হয়। এইগুলা যদি আমরা একটু কন্ট্রোল করতে পারতাম এবং মাস্ক পরাটা যদি মানে অভ্যাস করতে পারতাম, তাহলে আরো অনেক কমতো। প্রথম ডোজ টিকা নেওয়ার পর 6 থেকে 8 সপ্তাহের মধ্যে দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য ভারতে সিদ্ধান্ত হয়েছে। দুটি ডোজের মধ্যে তফাৎ 8 সপ্তাহের বেশি যাতে না রাখা হয় সেই নির্দেশনাও আছে। তবে বাংলাদেশে একই টিকার দ্বিতীয় ডোজের ক্ষেত্রে পার হয়ে যাবে 2 মাসেরও বেশি। 4 থেকে 12 সপ্তাহে দেওয়া যায়। আমরা একটা মিডল পয়েন্টে গিয়েছি, যেহেতু আমরা টিকা উৎপাদন করি না, আমাদের যদি টিকার একটা শিপমেন্টও দেরিতে আসে, সেখানে যেন আমাদের হাতে যথেষ্ট পর্যাপ্ত পরিমাণ সময় থাকে। আমরা এখন 8 সপ্তাহেতে স্ট্রিক্ট আছি। দেখা যাক আরও যদি সায়েন্টিফিক বিজ্ঞান ভিত্তিক কোনো তথ্য উপাত্ত আসে, সেটা যদি প্রয়োজন হয় আমরা সেটা চেঞ্জ করতে আমাদের কোনো সমস্যা হবে না। মনিরুল ইসলাম মিন্টু, এটি নিউজ, ঢাকা। নিউজ আওয়ারের এই পর্যায়ে একটি বিরতি নিয়ে ফিরছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি নিউজ আওয়ারে। করোনার কারণে লকডাউন দেওয়ার সিদ্ধান্ত এখনো হয়নি। স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট সময়ে মেডিকেলে ভর্তি পরীক্ষা হবে জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দুপুরে সচিবালয়ে এ সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। মন্ত্রী জানান ২রা এপ্রিল পূর্ব ঘোষিত সময়ে আগের নিয়মেই মেডিকেল পরীক্ষা হবে। সারা দেশে ৫৫টি কেন্দ্রে এ পরীক্ষা হবে। এবার ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন ১,২২,০০০ শিক্ষার্থী। সরকারি মেডিকেল কলেজগুলোতে ২৮২টি আসন বাড়ছে। সব মিলিয়ে মেডিকেলে আসন সংখ্যা ৪,৩৫০টি। অন্য এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগের তুলনায় সংক্রমণ বাড়ছে, সে বিষয়টি বিবেচনায় রেখে যতটা সম্ভব প্রস্তুতি রাখা হচ্ছে। কক্সবাজারের বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আগুনের পেছনে কারো অসৎ উদ্দেশ্য ও হস্তক্ষেপ থাকলে বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ ওই ক্যাম্প পরিদর্শনকালে একথা বলেন তিনি। কেউ যদি কর্তব্য অবহেলা করে থাকে কিংবা কেউ দোষ অভিসন্ধি থাকে এই আগুন ধরানোর জন্য, তাহলে সেটা তো অবশ্যই আমরা আইনত বিচার করব। ইনারা যদি যেতে চান তাহলে ভাসানচর তাদের জন্য অনেক সুন্দর ব্যবস্থা, অনেক ভালো অবস্থায় আছে এবং এটা রেডি আছে। রাজধানীর দক্ষিণ খানের আইনুসবাগে প্রকাশ্য দিবালোকে গুলি করে একজনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আমিনুল ইসলাম হান্নান ওরফে জাপানি হান্নান সহ 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত আব্দুর রশিদ স্থানীয় ব্যবসায়ী। সম্রাট আনোয়ারের রিপোর্ট। এ যেন সিনেমাকেও হার মানানো। অন্যের সঙ্গে দ্বন্দ্বের মীমাংসা করতে গিয়ে দিনে দুপুরে খুন হলেন আরেকজন। কথা শোনার ধৈর্য নেই, ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল বন্দুকের গুলিতে। রাজধানীর দক্ষিণ খানের আইনুসবাগে ঘটে এই নৃশংসতা। নিজেকে রাজনৈতিক দলের হত্যাকর্তা পরিচয় দেয়া আমিনুল ইসলাম হান্নান ওরফে জাপানি হান্নান নিজের বাসার সামনেই গুলি করে হত্যা করে স্থানীয় ব্যবসায়ী আব্দুর রশিদকে। স্থানীয়রা জানায়, গুলি চালানো নাকি জাপানি হান্নানের পুরনো অভ্যাস। কিছু হলেই শটগানের ফাঁকা গুলি ছুড়ে মানুষকে ভয় দেখাতো, চুপ করিয়ে দিত, যার কারণে স্থানীয়দের সঙ্গে বেশ অনেকদিন ধরেই চলছিল দ্বন্দ্ব। সবশেষ বুধবার সকালে বালিরাখাকে কেন্দ্র করে স্থানীয় একজনের সঙ্গে বিরোধ চরম আকার ধারণ করে। হান্নানের লোকজন ওই ব্যবসায়ীর লোকজনকে মারধর করে, যার মীমাংসা করতে গিয়ে খুন হন রশিদ। ঘটনার পর ক্ষুব্ধ জনতা হান্নানের বাসার সামনে থাকা একটি গাড়ি জ্বালিয়ে দেয়। এর মধ্যে রশিদ ভাই যখন দেখছে আমাদের এই অবস্থা, সে রাগের মাথায় এখানে আসে, আমি আর বাবু ভাই আমরা 3 জন। তো সে আমাদেরকে টার্গেট করে এখানে ফার্স্ট একটা ফায়ার করছে। ফায়ার করার পরে কারো গায়ে লাগে নাই। সেকেন্ড ফায়ারটা করছে, সাথে সাথে রশিদ ভাই এখানে স্পট ডেড হয়। কিছুদিন আগেও একটা ঘটনা হয়েছে, সে 2 মাস আগে 2 মাস জেল খাইডে আইছে। সন্ত্রাসী চান্দাবাজি করে মানুষের জিম্মি করে ভাই মানুষ এই করছে। আজকে আমার বাইরে এলাম, বাইরে ভালো হয়েছে ভাই। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত হান্নান সহ 7 জনকে গ্রেপ্তার করেছে। সেই সাথে হান্নানের বাসায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে একটি শটগান ও একটি পিস্তল। জাপানি হান্নানের হেফাজত থেকে তার কাছে থাকা একটি পিস্তল এবং একটি শটগান আমরা উদ্ধার করেছি, অ্যামুনিশন সহ। লাইসেন্স আসলে আছে কিনা এটা তো এই মুহূর্তে আমরা ঠিক বলতে পারছি না। আমরা সেগুলো অবশ্যই খতিয়ে দেখব, যদি না থাকে তাহলে তো ব্যবস্থা হবেই অবশ্যই। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনিসুল হকের মৃত্যুর পর অন্তর্বর্তীকালীন নির্বাচনের সময় হান্নান 48 নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করেছিলেন।
সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। এবারে ম্যাক্স ব্যাগের সৌজন্যে বইমেলা প্রতিদিন। এক সপ্তাহ হয়ে গেল অমর একুশে গ্রন্থমেলার। কতটা জমেছে প্রাণের মেলা তা জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী ফেরদৌস রহমানের সঙ্গে। ফেরদৌস, আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। বইমেলা শুরু হয়ে গেছে এক সপ্তাহ হলো, এছাড়া করোনার সংক্রমণও বাড়ছে, ঠিক এই মুহূর্তে বইমেলার কি অবস্থা? জাকিয়া, ধন্যবাদ। আসলে যেমনটি আপনি বলছিলেন যে এক সপ্তাহ হয়ে গেছে, তো বইমেলার এবার একটু চিত্রটা হচ্ছে যে একটু বয়স্ক পাঠক বা যারা একটু বয়সে ছোট, অর্থাৎ একটা বয়স ব্যবধান এখানে রয়েছে। একেবারে খুবই বয়স যারা, এই পাঠকের বাইরে যারা তরুণ, একটা মধ্যম শ্রেণীর পাঠক যারা তরুণ বয়সে, যারা আসলে এখনো পর্যন্ত কলেজের গণ্ডি পেরিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়েছেন, অথবা একেবারে নতুন সংসার যাদের, সেই ধরনের অর্থাৎ তরুণ বয়সী যে পাঠকরা, তারা বইমেলায় আসছেন মূলত বেশি এবার। আর অন্যান্যবার আমরা দেখা যায় যে একটু বয়স্ক পাঠকরা থাকেন, সেই বয়স্ক পাঠকের সংখ্যাটা এবার কম। আবার শিশুদেরকে নিয়ে আসা হয়, বিশেষ করে ছুটির দিনগুলোতে শিশুদের নিয়ে আসা হয়, তারপরেও অন্যান্য দিনগুলো তো শিশু থাকে। এবার আমি শিশু কর্নারে একটু গিয়েছিলাম, শিশু কর্নারে গিয়ে দেখেছি যে ক্রেতা যারা আছেন তারা মূলত শিশুদের জন্য কিনছেন, কিন্তু তারা খুব বয়সে বড়। আর ভিড়ভাট্টা বা বইমেলার জমার যে বিষয়টা, সেটি আপনি নিশ্চয়ই চিত্রে দেখতে পাচ্ছেন যে যেটি জমেছে এটি একেবারেই বলা যায় যে প্রাণোচ্ছল। এবং বইমেলা সবাই কিছুটা পরিচ্ছন্ন থেকে কিছুটা দূরত্ব নিয়ে বই দেখছেন। পাঠকদের কথা হলো যে বইমেলা যেহেতু প্রাণের মেলা, কিছুটা ঝুঁকি থাকলেও তারা এই বইমেলায় আসতে চান। মূলত সারা বছর ধরে তারা অপেক্ষা করেন বইমেলার জন্য। সেই বইমেলার আসলে সেটা একটু দেরিতে হলেও এবার এসেছে, সেই সুযোগটা কেউ হাতছাড়া করতে চান। আরেকটা বিষয় আপনি যেটা বলছেন যে করোনা বাড়ছে, সেই আতঙ্কটা আসলে পাঠকদের মধ্যেও রয়েছে। তারা বলছেন যে করোনার কারণে যে আতঙ্কটি তাদের রয়েছে, তারা সেটি আসলে কিছুটা মেনে নিয়েই তারা আসছেন। তবে আগে ভাগে তারা আসতে চান, অর্থাৎ একটু আগে ভাগে আসছেন। আর অনেকেই দেখছেন যে দেখা যাচ্ছে যে সন্ধ্যার আগের চেয়ে অন্তত বিকেল যে সময়টা, সেটাই আসলে পছন্দ করছেন বইমেলা আসার জন্য। সব মিলিয়ে এক সপ্তাহ গেল, প্রাণের বইমেলা বেশ জমে গেছে এবং সেটি আসলে শেষ পর্যন্ত এরকম প্রাণের সঞ্চার থাকবে, এমনটাই আসলে পাঠকরাও আশা করছেন। আমরা সংবাদকর্মীরা তারাও আশা করছি যে বইমেলা দিনে দিনে আরো ব্যাপ্তি এবং বইমেলার যে পাঠক সমাবেশ সেটি আরো বাড়বে। ধন্যবাদ ফেরদৌস আপনাকে। দর্শক, বইমেলা প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী ফেরদৌস রহমান বইমেলার অবস্থা আমাদের জানাতে। এবার জানাবো সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। দরপতনের মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর লেনদেন। ডিএসইর সাধারণ সূচক 83 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5330 পয়েন্টে। ডিএসইতে আজ লেনদেন হয়েছে 580 কোটি টাকা শেয়ার, যা আগের দিনের চেয়ে 51 কোটি টাকা কম। দাম কমেছে 234টির, বেড়েছে মাত্র 23টির। আর অপরিবর্তিত রয়েছে 96টি কোম্পানির শেয়ারের দাম। দর বাড়ার শীর্ষে রয়েছে প্রিমিয়ার লিজিং, আজিজ পাইপস, আইসিবি ফার্স্ট, অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড, পূবালী ব্যাংক এবং নাভানা সিএনজি। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসই এর সাধারণ সূচক 148 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 9304 পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে 177 কোটি টাকার শেয়ার, দাম বেড়েছে 223টির, কমেছে 149টির। আর অপরিবর্তিত রয়েছে 33টি কোম্পানির শেয়ারের দাম। দর্শক, নিউজ আওয়ার এর পর্যায়ে আরো একটি বিরতি নিয়ে ফিরছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত নিউজ আওয়ারে। এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। হাওড়ে বোরো ধান আবাদে বিপুল অবদান রাখলেও জিরাতি চাষিদেরকে নানা রকম অসুবিধার মোকাবেলা করতে হয়। বিভিন্ন এলাকা থেকে আসা চাষিরা হাওড়ে অন্যের জমি পত্তন নিয়ে বোরো আবাদ করেন, এরাই জিরাতি নামে পরিচিত। বিস্তীর্ণ হাওড়ে অস্থায়ী কুড়ে ঘর বা মাচায় তাদের বসবাস, নেই টয়লেট, স্যানিটেশন, এমনকি বিশুদ্ধ পানির ব্যবস্থা। রয়েছে চোর ডাকাতের উপদ্রব।
সাম্প্রতিককালে যোগ হয়েছে বজ্রপাতের ভয়। বড় মৌসুমে কিশোরগঞ্জে ইটনাম, মিঠামইন, অষ্টগ্রাম ও নিকলির হাওরে অন্তত 15,000 জিরাতি চাষি আসেন। হাওরে তাদের অবস্থানকাল মানবিক ও স্বচ্ছন্দ করার দাবি তুলেছেন তারা। দেশের বাইরের খবর। পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় ভারত। পাকিস্তান দিবস উপলক্ষে মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে লেখা এক চিঠিতে কথা লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী বলেন, পাকিস্তানের সঙ্গে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক চায় ভারত, তবে তার জন্য দরকার পরিবেশের উন্নয়ন, সন্ত্রাসবাদ ও আগ্রাসনের অবসান। পাকিস্তান দিবস উপলক্ষে ইমরান খানকে অভিনন্দন জানান তিনি। এক টুইটার পোস্টে মোদীর এই চিঠিকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের সিনিয়র মন্ত্রী আসাদ উমর। এর আগে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ব্যাপারে সদিচ্ছা প্রকাশ করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া। কাশ্মীর সহ বিভিন্ন ইস্যুতে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। আলেশা মার্ট ওয়ানডে সিরিজ বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খবর। দর্শক, আমরা যে ক্রিকেটের খবর জানাবো, আপনাদের সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে ক্রাইস্টচার্চ থেকে ওয়েলিংটনে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। ডানেডিনের প্রথম ওয়ানডেতে 8 উইকেটে পরাজিত হয় টাইগাররা। দ্বিতীয় ওয়ানডেতে কিছুটা প্রতিরোধ করলেও পরাজয় এড়াতে পারেনি। 10 বল বাকি থাকতে 5 উইকেটে ম্যাচ জিতে নিউজিল্যান্ড। তবে কিউই বোলিং আক্রমণের বিপক্ষে 6 উইকেটে 271 রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করেছিল তামিমের দল। সেই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া হয় সফরকারীদের। এখন হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্য বাংলাদেশের। 26 মার্চ ওয়েলিংটনে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। এরপর 3 ম্যাচের টি-20 সিরিজে মুখোমুখি হবে দুই দল। 28 মার্চ প্রথম ম্যাচ। খেলাধুলার আরো খবর। ওয়ালটন মহিলা ডেভেলপমেন্ট স্বাধীনতা কাপ হকি শিরোপা জিতেছে বিকেএসপি। আজ ফাইনালে নড়াইল জেলা দলকে 6-0 গোলে হারায় তারা। মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু থেকেই প্রাধান্য দেখায় বিকেএসপির মেয়েরা। প্রথমার্ধে 3-0 গোলে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার অব্যাহত রাখে আরও 3টি গোল আদায় করে নেয় বিকেএসপি। দলের পক্ষে অর্পিতা পাল ও শান্তনা 2টি করে গোল করেন। সোনিয়া খাতুন ও তারিন আক্তার করেন 1টি করে গোল। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন বিকেএসপির অর্পিতা পাল। এবারের প্রতিযোগিতায় 4টি গ্রুপে ভাগ হয়ে 13টি দল অংশ নেয়। প্রতিযোগিতার মিডিয়া পার্টনার ছিল এটিএন বাংলা ও এটিএন নিউজ। শেষ করব নিউজ আওয়ার, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ভারত হয়ে নেপাল, ভুটানে ট্রানজিট চায় বাংলাদেশ। মোদির সফর, প্রত্যাশা বাড়ে তিস্তা পাড়ের মানুষের। বাংলাদেশ ভুটান রেল যোগাযোগের সম্ভাবনা। স্বাস্থ্যবিধির শিথিলতার কারণে আরও শক্তিশালী করোনা ভাইরাস। এই ছিল নিউজ আওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START SPACE AN, পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। ধন্যবাদ।